সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা জানি যে গত ১-১.৫ দশকে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। এটা কেন হয়েছে তা কারো অজানা নয়। জামায়াতের নেতাদের একটি বড় অংশের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায়, যাদের মধ্যে দলটির তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রয়েছেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ কামারুজ্জামান, কাদের মোল্লা এবং মীর কাশেম আলী। অন্যদিকে সাজাভোগরত অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নেতাদের আরও কয়েকজনের স্বাভাবিক মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় পুরোটাই পরিবর্তন করতে হয়েছে এবং পরের সারির নেতারা এসে দলের হাল ধরেছেন। আমরা যেটা দেখি যে সিলেট থেকে ডাক্তার শফিকুর রহমান এক পর্যায়ে কেন্দ্রে এসে নেতৃত্ব নেন এবং দলটির আমির হন, এবং এর আগে আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডাক্তার শফিকুর রহমান সম্ভবত জামায়াতের ইতিহাসে একজন ব্যতিক্রমী আমির, যিনি প্রায় প্রতিদিন মিডিয়ার সঙ্গে কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন এবং জামায়াতকে তিনি জনগণের দরজায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা বলে রাখা প্রয়োজন যে জামায়াত আসলে কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে পরিচালিত হয় না, এটা অনেকটা কালেকটিভ সিদ্ধান্তে পরিচালিত হয়। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে 3টি বডি রয়েছে। একটি হচ্ছে নির্বাহী পরিষদ, যে পরিষদের সদস্য সংখ্যা 19 বা 20 জন, এবং এটি জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। এরপরে রয়েছে কর্মপরিষদ সদস্য, যেখানে 55 জনের মতো সদস্য রয়েছে। এরপরে রয়েছে মজলিসে শুরা, যা অত্যন্ত বিস্তৃত এবং 3 শতাধিক সদস্য রয়েছে। মজলিসে শুরা জামায়াতের আমির নির্বাচিত করে থাকে এবং দলটির যে কোনো বড় সিদ্ধান্ত সাধারণত মজলিসে শুরায় অনুমোদিত হতে হয়। এই যখন অবস্থা, তখনও আমরা যেটা দেখছি গত কয়েক বছরে জামায়াতের রাজনীতিতে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। তিনি ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নেতা ছিলেন, এবং আমরা যেটা জানি যে ছাত্র রাজনীতি করার সময় আন্তর্জাতিক পর্যায়েও তার এক ধরনের পরিচিতি ছিল। এক পর্যায়ে তিনি একটি সংগঠনে কাজ করেন, যে সংগঠনের সঙ্গে আনোয়ার ইব্রাহিমও জড়িত ছিলেন, যিনি এখন বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের যে কথা বলছিলাম যে গত কয়েক বছরে জামায়াতের নেতৃত্বে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা যাচ্ছে তাকে। তিনি এমনিতে দলটির নায়েবে আমির, কিন্তু আমরা যেটা দেখি যে দলটির নানা রকম সিদ্ধান্ত গ্রহণে তার একটা বিরাট ভূমিকা থাকছে। এবং আপনি খেয়াল করে দেখবেন জাতীয় ঐক্যমত্য কমিশনে জামায়াত যে অংশ নিচ্ছে, ডাক্তার তাহেরের নেতৃত্বে অংশ নিচ্ছে, এবং তিনি প্রায়শই সেখানে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গেও কথা বলছেন। জামায়াতের আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রেও আমরা ডাক্তার তাহেরকে ভূমিকা রাখতে দেখছি। আগে এই ভূমিকায় ছিলেন মোহাম্মদ কামারুজ্জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এখন অবশ্য জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পর্দার আড়ালে, কিন্তু আমরা সামগ্রিকভাবে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিষয়টি সমন্বয় করতে দেখছি। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে জামায়াতের যোগাযোগ রক্ষার ক্ষেত্রেও তিনি খুব বড় ভূমিকা রাখছেন। এটা নিশ্চিত করেই বলা যায় যে জামায়াতের ইতিহাসে খুব বেশি নেতা এত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন না। আমরা যেটা দেখি যে একই সঙ্গে তিনি অনেকগুলি দায়িত্ব পালন করছেন, এবং এটা আসলে কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ যেটা এরই মধ্যে আমি উল্লেখ করেছি যে জামায়াতের নেতৃত্বে যে প্রথম সারি ছিল, 3টি কারণে তারা আসলে কেন্দ্রীয় নেতৃত্বে এখন সেই পর্যায়ে নেই বলতে তারা তো বেছেই নেই বেশিরভাগ। এর মধ্যে এটিএম আজহারুল ইসলাম কিছুদিন আগে মুক্তি পেয়ে ফিরে এসেছেন এবং দলের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রমান্বয়ে তিনি হয়তো জামাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেন, কিন্তু এখন মোহাম্মদ কামারুজ্জামান বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো নেতাদের অনুপস্থিতিতে বা কাদের মোল্লার মতো নেতাদের অনুপস্থিতিতে আমরা যেটা দেখছি যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হচ্ছে, এবং অনেকেই বলছেন যে তিনি এখন জামাতে অনেকটা সেকেন্ড ম্যান, যদিও আমি এটা উল্লেখ করেছি যে জামাত একটা কালেকটিভ নেতৃত্বে পরিচালিত হয়।